সবার মধ্যে এনার্জি আছে? সেন্টেন্স হচ্ছে এরকম, প্রথমে আমরা যদি বলি 1 নম্বর কার আবিষ্কার হয়েছিল, সেটা হচ্ছে লেটার, 2 নম্বর ওয়ার্ড, আর 3 নম্বর সেন্টেন্স। লেটার মানে এবিসিডি, এগুলোকে বলে লেটার, বোঝা গেল? আচ্ছা, ওয়ার্ড মানে এবিসিডি দিয়ে কোনো একটা ধরো নাম হয়ে গেল, সেটাকে বলে ওয়ার্ড। আর সেন্টেন্স মানে এগুলো দিয়ে একটা যখন লাইন তৈরি হয়ে গেল, বাংলায় যেটাকে বলে লাইন। আই এম আ বয়, তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল হচ্ছে সেন্টেন্স। তাহলে পরিষ্কার বুঝতে পারলাম সেন্টেন্স কিভাবে আসছে। তাহলে লেটার, ওয়ার্ড, তারপরে সেন্টেন্স। তার মানে লেটার থাকে ওয়ার্ডের মধ্যে, আর সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড থাকে, লেটার থাকে, দুটোই থাকে, দিয়ে একটা লাইন তৈরি হয়, বোঝা গেল? এবং অনেকগুলো লাইন নিয়ে একটা গল্প তৈরি হয়, একটা কবিতা তৈরি হয়, প্যারাগ্রাফ তৈরি হয়, রাইটিং তৈরি হয়, নোটিশ তৈরি হয়, রিপোর্ট তৈরি হয়, লেটার তৈরি হয়, কত তৈরি হয়। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে সেন্টেন্স আর বুঝলাম, তবু আর একটু ভালো করে বোঝাও সেন্টেন্সটা কি। সেন্টেন্সটা হচ্ছে 2 বা ততোধিক শব্দ ব্যবহার করে বক্তা যখন তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে। যেমন আমার তোমাকে বকতে ইচ্ছা করছে, হুপ করলাম, হবে? হবে না তো, আমি আমার মনের ভাব পুরো প্রকাশ করতে পারলাম না তো। আমি তোমাকে তখন ভালো করে বললো, তুই যদি আবার এরকম করেছিস না, তুই ভীষণ বাজে, তুই এটা করেছিস তাই এটা, তখন তুই ভালো, হ্যাঁ আমাকে বকছে তার কারণ হচ্ছে এইটা। এই যে মনের ভাবটা আমি পুরো প্রকাশ করতে পারছি যেটার মধ্যে দিয়ে, সেটাকে বলে সেন্টেন্স। আচ্ছা, এবার স্যার বুঝলাম সেন্টেন্স। সেন্টেন্সের কি কোনো ভাগ আছে? 100% ভাগ আছে। এবং 100% একটা জিনিস করতে হবে, এইগুলোকে আমরা একদম মুখস্থ করে নেব। মুখস্থ মানে কি? এর স্পেলিংটা মুখস্থ করতে হয়, বানান। সেটা কি কি লেখা? অ্যাজারটিভ, এ ডবল এস ই আর টি আই ভি, অ্যাজারটিভ। এ ডবল এস টি আর বললাম, এ ডবল এস ই আর টি আই ভি, অ্যাজারটিভ সেন্টেন্স। কেন মুখস্থ করতে বলছি? কারণ তোমাকে আমি এক্সামের সময় একটা সেন্টেন্স দিয়ে দিতে পারি, বলতে পারি এটা কোন সেন্টেন্স লেখো, তুমি যদি স্পেলিংটা ঠিক না জানো, লিখতে পারবে? তাই এই সব কটা স্পেলিং দারুণ ভাবে মুখস্থ করে নেবে সবাই, 1 নম্বর কথা, বোঝা গেল? এবার 5টা সেন্টেন্স কি ভালো করে বুঝে নি। একটা যে অ্যাজারটিভ, একটা ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। অ্যাজারটিভ সেন্টেন্সটা কি? বর্ণনা সূচক বাক্য। যেমন আমি ভাত খাই, বর্ণনা দিলাম। আমি মাসি বাড়ি যাই, বর্ণনা দিলাম। সে মাঠে খেলতে গেল, বর্ণনা দিলাম। এই যে বিভিন্ন বর্ণনা হচ্ছে না, কিছু সম্বন্ধে বলছি, ওই বাড়িটা দেখতে খুব সুন্দর, বাড়ির সম্বন্ধে বর্ণনা দিলাম। মেয়েটা সুন্দর দৌড়ে চলে গেল, বর্ণনা দিলাম। তাহলে এগুলো কি? সব বর্ণনামূলক। তাহলে বর্ণনা বোঝালে সেগুলোকে বলে কি? অ্যাজারটিভ সেন্টেন্স। আচ্ছা, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ। আচ্ছা, এটা তো ভীষণ সোজা, প্রশ্ন করা বোঝালেই সেটাকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্ন বোঝালেই ইন্টারোগেটিভ। বানান মুখস্থ করতে হবে, INTERROGATIV। তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সেটা কি? আদেশ, উপদেশ, অনুরোধ। আমি আদেশ করছি বসে পড়, আমি উপদেশ দিচ্ছি বাবা ভালো হয়ে যাও, আমি অনুরোধ করছি বাবা দয়া করে ভালো হয়ে যাও। তো আলাদা আলাদা জিনিস, তো এই যে আলাদা আলাদা সব জিনিস, এগুলোকে কি বলে? এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে আদেশ হতে পারে, অনুরোধ হতে পারে, উপদেশ হতে পারে, সব ইম্পারেটিভ। আচ্ছা, এবার হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভটা কি? কোনো প্রার্থনা যদি করা বোঝায়, প্রার্থনা, প্রার্থনা, প্রার্থনা সূচক বাক্যগুলোকে বলে অপটেটিভ সেন্টেন্স। প্রার্থনা বা কামনা, ওই যে প্রার্থনা কেমন? ভগবান তোমার মঙ্গল করুক, তুমি ভালো থেকো, তুমি রাজা হয়ো, এই যে বিভিন্ন প্রার্থনা, তাই না? আচ্ছা, তারপর আরেকটা কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি দেখো, যেখানে আশ্চর্য বা বিস্ময়, ওয়াও কি সুন্দর দেখতে, ইস পারলাম না, হায় রে ও মরে গেল, বললেই হয়তো মরে গেল। এক্সক্লেমেটরি সেন্টেন্স, ওই যে যেটা বললাম যে হায় রে ও মরে গেল, এই হায় রে কথাটা বলছি, এটা হয়ে গেল এক্সক্লেমেটরি। বিস্ময়, কি সুন্দর দেখতে, ওয়াও ওয়াও, বিস্ময়। তাহলে এগুলো সব বিস্ময় প্রকাশ পাচ্ছে, এবং এই সেন্টেন্সগুলো ঠিক আইকে উল্টো করে বসিয়ে দিতে হয়।
ঠিক আছে, যেমন লিখলাম ওয়াও, WOW, ওয়াও লিখলাম, তারপরে একটা এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে, তারপরে বাদ বাকি সেন্টেন্সটা চলতে থাকলো, তাহলে এই সেন্টেন্স গুলো হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার আমরা একটু এক্সাম্পল দেখে নেবো, ব্যাস তাহলে ক্লাস শেষ হয়ে যাবে। দেখবো না? অর্থ বা কাজের ধরনের উপর ডিপেন্ড করছে, তার উপর নির্ভর করে এই 5 রকমের সেন্টেন্স, মানে কাজের ধরনের উপর ডিপেন্ড করে এই 5টা ভাগ হচ্ছে। এবার এইখানে কি বলা হচ্ছে, গঠন প্রণালী। যদি গঠন করতে হয় সেটা আবার 3 রকমের হয়। কি কি? একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা কমপ্লেক্স, একটা কম্পাউন্ড। তো এই 3টে বিষয় নিয়ে আমি এখনই খুব একটা বলবো না, এটা জাস্ট একটা বেসিক জিনিস জানিয়ে রাখছি। সিম্পল মানে যেটা সাধারণ, যেখানে একটা সাবজেক্ট একটা ভার্ব দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। আর কমপ্লেক্স মানে যেটা হচ্ছে জটিল। আমি হচ্ছি সেই যে তোমাকে মেরেছিল, আমি তোমাকে মেরেছিলাম, এটা একটা সিম্পল সেন্টেন্স। কিন্তু আমি হচ্ছি সেই যে তোমাকে মেরেছিল, এই যে ঘুরিয়ে পেঁচিয়ে বললাম, যেই সেই ফেই দিয়ে দিলাম, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। আর একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড মানে আমি তোমাকে চর মেরেছিলাম এবং নিশিতা তোমাকে থাবড়া মেরেছিল, তো এটা হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এখানে এবং নিয়ে চলে আসলাম। কারণ এখানে আমি তোমায় চর মেরেছিলাম, এটা একটা গোটা সেন্টেন্স, নিশিতা তোমাকে থাবড়া মেরেছিল, এটা একটা গোটা সেন্টেন্স, মাঝখানে অ্যান্ড চলে আসলো, তার মানে দুটো সেন্টেন্সকে কোনো একটা জিনিস দিয়ে লিংক করে দেওয়া হলো, তাহলে এইগুলোকে বলে কম্পাউন্ড সেন্টেন্স। বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নেবো। অ্যাজারটিভ সেন্টেন্স সম্বন্ধে আমি যেগুলো বললাম একটু ছোট্ট করে জেনে নেবো। দেখো, কোনো ঘটনা বা অবস্থা বিষয়ের বিবরণ দেওয়া হয়, এটা দেওয়া আছে দয়কার ও অন্ত্যেষ্টায়কার। আচ্ছা দেখো, সেটা কিরকম? হি ইজ মাই কাজিন, সে আমার চাচাতো ভাই। চাচার ভাই, এটা মুসলিমরা বলে, তুমি কাকা বলো, তুমি চাচা, ওরা চাচা বলে, তুমি কাকা বলো, তাহলে সে হচ্ছে আমার কাজিন, তাই তো? তাহলে এটা একটা কি, কোন একটা বিষয় সম্বন্ধে বা ঘটনা সম্বন্ধে বলা হলো, বিবরণ দেওয়া হলো, তাহলে এই সেন্টেন্সটা কি তোমাকে প্রশ্ন করলে বলতে পারবে না অ্যাজারটিভ সেন্টেন্স? তো তখন তো তোমাকে অ্যাজারটিভ স্পেলিংটা ভালো করে জানতে হবে, তাই না? তাই আমরা স্পেলিং গুলো ভালো করে মুখস্থ করে নেবো, ঠিক আছে? আচ্ছা, ইউ আর রেসপন্সিবল ফর দিস, তুমি এর জন্য দায়ী, রেসপন্সিবল, এটাও একটা বর্ণনা। গড ইজ অ্যালমাইটি, ঈশ্বর সর্বশক্তিমান, এটাও একটা বর্ণনা। আচ্ছা, এবার দেখো, এবার অ্যাজারটিভ সেন্টেন্সে কিন্তু আমরা এইগুলোকেও দেখতে পাই, হেয়ার আসে, দেয়ার আসে, নো শুনার আসে, হার্ডলি আসে। এই সব দিয়ে যখন সেন্টেন্সটা শুরু হবে, কি হবে? শুরু হবে। এই সব দিয়ে যখন সেন্টেন্স শুরু হবে তখন কি করব? তখন বাক্যের কর্তা ভার্বের পরে বসবে, তখন এগুলোর পরে একটা ভার্ব আসবে, সরি এটা এইটুকু, এগুলোর পরে একটা ভার্ব আসবে, তাহলে এগুলোর পরে একটা ভার্ব আসবে, তারপরে কিন্তু কর্তা বা সাবজেক্ট বসবে, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে, তাই না? তারপরে কিন্তু কর্তা বা সাবজেক্ট বসবে, তাহলে যদি এইগুলো দিয়ে শুরু হয় তাহলে তারপরে এইগুলো। আচ্ছা, তাহলে হেয়ার ইজ ইউর রিস্ট ওয়াচ, আমরা দেখেছি ওইখানে প্রথমে সাবজেক্ট চলে আসছে, কিন্তু যখন এইগুলো চলে আসবে তখন সাবজেক্টটা ঠিক ভার্বের পরে বসবে। আচ্ছা দেখো, এবার হচ্ছে অ্যাজারটিভ সেন্টেন্স কয় প্রকার, আমরা তো অ্যাজারটিভ সেন্টেন্স নরমালি বুঝলাম, কয় প্রকার? দেখো 2 প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি, যেটা পজিটিভ, আর নেগেটিভ মানে যেটা মাইনাস। মানে কি, যেটা হ্যাঁ বাচক, এটা হচ্ছে না বাচক। হ্যাঁ, আমি ভাত খেয়েছি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আমি ভাত খাইনি, এটা হচ্ছে নেগেটিভ। এবং এই দুই সন্তান কার সন্তান? অ্যাজারটিভ, অ্যাজারটিভের দুই ছেলে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ খুব ভালো, সবকিছু পজিটিভ কথা বলে, হ্যাঁ হ্যাঁ কথা, আর নেগেটিভ খুব খারাপ, শুধু না 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 করে, তো কিছুই পারে না। আচ্ছা আচ্ছা, এবার ভালো করে বোঝো, দেখো উই আর প্লেইং ফুটবল, এটা কি? এটা কি সেন্টেন্স? অ্যাজারটিভ সেন্টেন্স, এটা কোনো কমপ্লেন নেই, কিন্তু অ্যাজারটিভের কিসের মধ্যে পড়ছে? অ্যাজারটিভের অ্যাফার্মেটিভের মধ্যে পড়ছে, তাই তো? দে আর গোয়িং টু স্কুল, এটাও তাই, অ্যাজারটিভের অ্যাফার্মেটিভের মধ্যে পড়ছে। আচ্ছা, রহিম ইজ রিডিং আ বুক, এটাও ঠিক তাই, এখানে কোনো নট ফট কিচ্ছু নেই। হ্যাঁ, নটের সাথে ফট। নেগেটিভ সেন্টেন্স দেখো, নেগেটিভ হচ্ছে না বাচক, কি থাকবে? না। দেখো, হি ইজ নট রিডিং আ বুক, দেখো নট চলে আসলো, এটা হলো তাহলে নেগেটিভ। কিসের নেগেটিভ? অ্যাজারটিভের নেগেটিভ। দে আর নট প্লেইং ফুটবল, এখানেও নট আছে, এটাও অ্যাজারটিভের
নেগেটিভ। সি ইজ নট গোয়িং টু স্কুল, এটাও কি অ্যাজারটিভের নেগেটিভ। তাই অ্যাজারটিভ নেগেটিভ নেগেটিভ এসব বলতে হবে না, নেগেটিভ সেন্টেন্স। আর যদি বলে নেগেটিভ তো বুঝলাম, তবে কিসের মধ্যে পড়ছে তখন বলে অ্যাজারটিভ সেন্টেন্স। এই এত মারি পিঠে তাও কি এরা কিছুই বোঝে না। আচ্ছা এবার দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। স্যার এটা তো ভীষণ সোজা, তাই না? ভীষণ সোজা হয়ে গেল, প্রশ্নবোধক। আচ্ছা তাহলে প্রশ্নবোধক, আমি এত বড় গল্প কি আমাকে পড়তে হবে? ওরা বলছে প্রশ্ন। এবার দেখো প্রশ্নবোধকের একটা কন্ডিশন আছে, হ্যাঁ? যেমন ধরো হি ইজ আ গুড বয়, তাই তো? এটা কি? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ? অ্যাডজেক্টিভের অ্যাফার্মেটিভ ফর্ম, তাই তো? এবার এটাতে ইন্টারোগেটিভ নয়, আমি ধরো এটাকে সরি দিয়ে ইন্টারোগেটিভ বানিয়ে দিলাম, হবে? কেন হবে না? কেন হবে না? কেন? এইখানে তোমাকে তোমাকে বুঝতে হবে, এই অ্যাডজেক্টিভটাকে যদি ইন্টারোগেটিভ করতে হয় তোমাকে এই যে ভার্বটাকে এখান থেকে নিতে হবে, নিয়ে এরোপ্লেনের মধ্যে বসাতে হবে, বসে এরকম ভাবে নিয়ে এসে এইখানে ফেলে দিতে হবে। আর সাবজেক্টটাকে রকেটে তুলতে হবে, তুলে এরকম ভাবে নিয়ে এসে এইখানে ফেলে দিতে হবে। তার মানে কি দাঁড়ালো? প্রথমে চলে আসলো ইজ, আর তারপরে কি চলে আসলো? হি, তারপরে এ, তারপরে গুড, তারপরে বয়, দিয়ে জিগাই টিগাই। ইজ হি আ গুড বয়? সে কি একটা ভালো ছেলে? প্রশ্ন হয়ে গেল। বুঝেছি? তাহলে জিজ্ঞাসা চিহ্ন থাকলে সেটা ইন্টারোগেটিভ, 1 নম্বর বুঝলাম। আর 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ স্যার কি করে বানাবো? আমরা হেল্পিং ভার্বটাকে আগে নিয়ে আসবো, ঠিক আছে? এই যে এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এখানে মেন ভার্বের মতোই কাজ করছে। তো এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো হেল্পিং ভার্ব, কিন্তু কখনো কখনো এগুলো মেন ভার্বের মতো কাজ করে। সুকৃত খাবে না তুই খাবি? আমার কাছে একটাই আছে। আচ্ছা দেখো এখানেও তাই, দেখো এই যে হেল্পিং ভার্ব দেখেছো প্রথমে, তারপরে সাবজেক্ট, জিজ্ঞাসা চিহ্ন, তাহলে কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে হেল্পিং ভার্ব আগে, এই যে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তারপরে সাবজেক্ট, কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ। এই যে হেল্পিং ভার্ব, বুঝে গেল? তারপর সাবজেক্ট, এই যে জিজ্ঞাসা চিহ্ন, কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ। বুঝতে পারছি? তাহলে হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব এইসব যদি থাকে। আচ্ছা তারপরে আরো সেন্টেন্স আছে, একই তো সব, তাই তো? আচ্ছা এবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো? কি সেন্টেন্স? ইম্পর্টিং সেন্টেন্স না, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আদেশ, বসে পড়, চুপ কর, উপদেশ, তোমার চুপ করা উচিত, অনুরোধ, তুমি বাবা দয়া করে চুপ করো, বুঝে গেল? তাহলে এই ধরনের সেন্টেন্স গুলো কি বলবো? ইম্পারেটিভ। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে চুপ কর, বস, দয়া করে বসো, এই সব কটাতে কোনো সাবজেক্ট পাওয়া গেল? কাকে বললাম কেউ বুঝতে পারলো? সাবজেক্ট এখানে ইউ, তুমি, কিন্তু উজ্জ নেই। তাহলে এখানে কি বলতে চাইছে? ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ থাকে। দেখো এখানে লেখা আছে যে ইউ, ইউটা উজ্জ। বস চুপ করে, এখানে বললাম না তুই বস চুপ করে, এরকম তো বলিনি, বস চুপ করে, নিয়ে আসো ওটা, বলিনি তো তুমি নিয়ে আসো ওটা। তাহলে এখানে তুমি গুলো উজ্জ থাকবে, ডাইরেক্ট ভার্ব দিয়ে শুরু হবে। উজ্জ মানে থেকেও নেই, থেকেও নেই মানে আমরা অনেক উজ্জ থাকি না পড়ার ঘরে এসে, থেকেও নেই, বসে আছি এখানে কিন্তু আত্মাটা পড়ে আছে অন্য কোথাও, তো ওটা হচ্ছে উজ্জ। বোঝা গেল? কারণ তখন স্যার যা বোঝায় কিছুই বুঝতে পারি না, কারণ আমার হৃদয় আত্মা মন তো অন্য কোথাও রেখে এসেছি, ওটাকেই বলে উজ্জ। দেখো কোনো সাবজেক্ট আছে, ওপেন দ্য ডোর, হেল্প দ্য পুয়ার, সুইচ দ্য লাইট অন, ডোন্ট স্পিক ইল অফ আদার্স, ডোন্ট বি লেট ফর স্কুল। বোঝা গেল? তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা সাবজেক্ট পেলাম, কি পেলাম? ভার্ব দিয়ে শুরু হলো, এগুলো সব ভার্ব তো, তাই তো? আচ্ছা তাহলে এগুলোকে বলবো সব ইম্পারেটিভ, এগুলো সব হচ্ছে আদেশ, অনুরোধ। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স বুঝতে গেলে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝে গেছি, প্রথমে ইউটা থাকবে না, প্রথমে কোনো একটা ভার্ব দিয়ে শুরু হবে সেন্টেন্সটা। হ্যাঁ এখানে সুইচ দেওয়া হচ্ছে, এটাও তো একটা কাজ। কিছু ওয়ার্ড আছে বিভিন্ন জায়গায় জাস্ট বিভিন্ন রকমের বসে পড়ে স্টাইল করে, যখন যেরকম তখন সেরকম।
শাহরুখ খান কোথাও খুব মারছে, কোথাও খুব ভয় পাচ্ছে, তাই না? যখন যেরকম তখন সেরকম। অক্ষয় কুমার কোন সিনেমায় গুন্ডা মেরে ফাটিয়ে দিচ্ছে সবাইকে, কোন সিনেমায় ওই মার খাচ্ছে। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স বাক্যটি জোর দিয়ে বলার জন্য ইউ ব্যবহার করা প্রয়োজন। তুমি যদি ইউ জোর দিয়ে বোঝাতে চাও, যেমন মাইন্ড ইওর ওন বিজনেস, কি বললাম? মাইন্ড ইওর ওন বিজনেস। ইম্পারেটিভ সেন্টেন্স বাক্যটিকে জোর দিয়ে বলার জন্য কি বসে? ইউ বসে, ইউ। যেমন মাইন্ড ইওর ওন বিজনেস, তুমি তোমার নিজের কাজ, মানে এখানে কি মাইন্ড ইওর ওন বিজনেস, তুমি তোমার চরকায় তেল দাও, এইরকম কথা। এবার এটাকে যদি জোর দিয়ে বলতে হয় তখন কি বলবো? ইউ মাইন্ড ইওর ওন বিজনেস। জোর দিয়ে বলা, তোমাকেই বলছি, মাইন্ড, ইউ মাইন্ড ইওর ওন বিজনেস। জোর দিয়ে বোঝানোর জন্য তখন আমরা ইউটাকে সামনে বসিয়ে দেবো। হেল্প মি প্লিজ, দয়া করে আমাকে সাহায্য করো। যদি জোর দিয়ে বলতে হয়, ইউ হেল্প মি প্লিজ। বোঝা গেল? এইরকম ভাবে, তবে তখনও বুঝতে হবে কিন্তু এগুলো ইম্পারেটিভ সেন্টেন্সই। তখন ভাববে যে স্যার তো বললো প্রথমে মুন্ডু থাকবে না, এখানে মুন্ডু চলে আসছে কোত্থেকে। তখন এটা বুঝতে হবে যে মুন্ডু কিছু ক্ষেত্রে চলেও আসতে পারে জোর দিয়ে বোঝানোর জন্য। তবে আমরা সেন্টেন্সটা পড়ে বুঝবো এটা কি কোনো রকম ওই আদেশ, অনুরোধ, উপদেশ এগুলোর মধ্যে পড়ছে কিনা। যদি পড়ে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। বুঝেছি? আচ্ছা, তারপরে দেখো এগুলো সেম। প্লিজ গিভ মি দা পেন, প্লিজ শো মি দা ওয়ে, কাইন্ডলি লেন্ড মি দা বুক ফর আ ডে, সব এগুলো দেখো অনুরোধ, উপদেশ এগুলোর মধ্যেই পড়ছে। আচ্ছা, তারপর দেখো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ মানে কি? প্রার্থনা, প্রার্থনা, তাই তো? যে তো ওই যে একটু আগে বললাম, দেখো যে সেন্টেন্সের মাধ্যমে প্রার্থনা, ইচ্ছা এইসব প্রকাশ পায়, ঠিক আছে? দেখো আর কি বলছে এখানে, অক্সিলারি ভার্ব মেকে সাবজেক্টের পূর্বে ব্যবহার করে অপটেটিভ সেন্টেন্স গঠন করা হয়। দারুণ স্যার একটা কথা বলে দিয়েছি, এটাই তো আমার জানার দরকার ছিল। এই সেন্টেন্স গুলোতে মেয়ে দেখা যায় শুরুতে। মে আই কাম ইন স্যার, দেখো অপটেটিভ সেন্টেন্স বলে। মে আই গো টু দ্য টয়লেট স্যার, কি সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স। বোঝা গেল? তাহলে এই ধরনের সেন্টেন্স গুলো তো অপটেটিভ, শুরুতে মে আসলে অপটেটিভ হয়। তাহলে কি দারুণ ভাবে আমরা চিনতে পারবো না? তাহলে দেখো এই যে মে দিয়ে শুরু, মে গড ব্লেস ইউ, মে ইউ লিভ লং, ঠিক আছে? লং লিভ ইউর। এবার দেখো সব ক্ষেত্রে কি মেয়ে থাকবে? কিছু ক্ষেত্রে মেয়ে নাও থাকতে পারে। আমরা ওই রকম ধারাবাহিক ভাবে ভাববো না, আমরা দেখবো তো মেয়ে যদি না থাকে তবুও সেন্টেন্সটা কি এরকম বোঝাচ্ছে যে কারোর সম্বন্ধে প্রার্থনা, বা এরকম বোঝাচ্ছে যে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক। এটাও তো ওটার মধ্যেই তো প্রার্থনা সূচকিত বাক্য হলো। এখানেও মেয়ে দিয়ে শুরু, তাহলে মেয়ে দিয়ে শুরু হলে ওইটা কিন্তু হবে। এবার দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স, আশ্চর্য বা বিস্ময় সূচক বাক্য, তাই তো? এই যে একটু আগে যেটা বললাম, এলাস হায় রে, দোজ ডেজ আর গন, সেই দিনগুলো চলেই গেল, আর নেই, হায় রে সব শেষ হয়ে গেল আমার। তো এই এলাসের পরে একটা উল্টো আই, তার মানে এইরকম সেন্টেন্স যদি বলো এটা কি সেন্টেন্স, বলতে পারবো না। তাহলে আমাদের স্পেলিংটা মুখস্থ করতে হবে, এক্স ক্ল্যামেটরি। যারা শিখলে এবার বাড়িতে যদি মা বা কাকিমা যদি জিজ্ঞাসা করে বলো তুমি কি বুঝলে, বলতে পারবো না যে আজকে হ্যাঁ আমরা গিয়ে কিন্তু শিখেছি সেন্টেন্স 5 প্রকার, এই সেন্টেন্স, এটাকে এই সেন্টেন্স বলে, ওটাকে এই সেন্টেন্স। তুমি যখন দেখবা না দেখে বাড়িতে কাউকে বলতে পারছো, বোঝাতে পারছো, তোমার বোঝাটা আরো বেশি স্ট্রং হয়ে যাবে। বাড়ির কাউকে হোক বা ভাই বা বোন বা দাদা যাই হোক, এটা করার চেষ্টা করে মাঝে মধ্যে, বিশেষ করে ইংলিশ ক্লাসের ক্ষেত্রে যেটা শিখবে বাড়ি থেকে কাউকে একটু শেখানোর বা বলার চেষ্টা করবে, দেখবে তোমার পড়াটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, এবং ওই দিনই করতে হবে সেটা। হুররে উই হ্যাভ ওন দ্য গেম, ইয়েস আমরা জিতে গেছি। এই যে হুররেটা হয়ে গেল কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে সব ক্ষেত্রে এরকম নাও থাকতে পারে। দেখো হোয়াট আ বিউটিফুল সিটি ইট ইজ, কি দারুণ সিটি এটা, তাই না? এখানে দেখো উল্টো আই রয়েছে, তাহলে এটাকে কি বলবো? এক্সক্লেমেটরি সেন্টেন্স। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এখানেও উল্টো আই রয়েছে, এটা কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। বুঝেছি আমরা? বাকি তো আমি ওই সেন্টেন্স সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ওটাতে একটু আগে বুঝিয়ে দিয়েছি রাফলি, জাস্ট ওইটুকু আমরা এখন বুঝে রাখবো। এটা ডিটেলস এই মুহূর্তে প্রয়োজন নেই। এই মুহূর্তে আমি যেটুকু বোঝানো তোমাদের জন্য যেটুকু প্রয়োজন সেটা আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি সুন্দর করে, তাই তো? সেটা হচ্ছে কি 5 প্রকারের সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, আর কি ইন্টারোগেটিভ, এই 5 প্রকারের সেন্টেন্স। শুধুমাত্র এক প্রকারের সেন্টেন্সে দুটো সন্তান আছে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ, তার দুটো সন্তানের নাম হচ্ছে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। বুঝেছি সবাই? তাহলে পুরো ক্লাসটা আমরা খাতায় সুন্দর করে লিখে নিয়ে আসবো, ঠিক আছে? আজকের ক্লাস এখানেই কমপ্লিট।